সুন্দর পিচাই বলেছে যে গুগল একটা অফলাইন রাউন্ড থাকতেই হবে, আগে পুরো অনলাইন হায়ারিং হচ্ছিল, কারণ অনলাইনে অনেক সময় এআই এর হেল্প নিয়ে ক্যান্ডিডেটটা পার হয়ে যেতে পারবে। যখন when they will actually go and try to apply on the job without the knowledge base, they will get caught out. আমাদের টিম একটু ক্রিটিক্যালি ইভ্যালুয়েট করতে, এটা আমি আমার টিম মেম্বার্সদেরও বলি, চ্যাটজিপিটি আউটপুট এসছে সেটাকে ব্লাইন্ডলি কপি পেস্ট করে দিও না, একবার ক্রিটিক্যালি একটু ইভ্যালুয়েট করো। তোমার কাজটা করতে তো 4 ঘন্টা লাগতো আগে, এখন তোমার 4 মিনিট লাগছে, কিন্তু তাহলে 15 মিনিট রিভিউ তো স্পেন্ড করো। শুধু মিডিয়াতে চাকরি না করে মিডিয়া এন্টারপ্রেনার, অর্থাৎ আমরা মিডিয়া প্ল্যানার তৈরি করতে চাইছি। তো সেখানে ওটা আমাদেরকে তো এআইটাকে যদি আমরা আমাদের হিউম্যান লজিক বা আমাদের ন্যাচারাল হিউম্যান ইন্টেলিজেন্সে সাসপেন্ড করে যদি ব্লাইন্ডলি এআইতে ট্রাস্ট করি, তাহলে আমার মনে হয় না মানে রেজাল্টটা খুব ভালো হবে। এটা আমি একজন ইঞ্জিনিয়ার হয়েই বলছি। মেধা ঢুকে থাকতো, ইমবাইব থাকতো, সেই মেধাটাই এখন ওই হয়তো মানুষের যেটা মেধা সেইটাই জন্ম দিয়েছে কৃত্রিম মেধার বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যেটাকে নর্মাল এখনকার পার্লান্সে বলে। সেটার পারে আপনার একটা স্মল বিজনেস, সেও কাস্টমার সাপোর্ট দিতে চায়, কিন্তু তার একটা বড় টিমকে মেনটেন করার মতো এখনও ক্ষমতা নেই। সে কিন্তু এআই দিয়ে বেসিক কাজটা করে দেবে, 70 to 80% কাজটা হ্যান্ডেল হয়ে যাবে। কবিতাও লিখি, তো এবার এই কোয়েশ্চেনটা আমারও আছে, তাহলে কি হিউম্যান পোয়েট্রি রিপ্লেস হয়ে যাবে? নেক্সট রবীন্দ্রনাথ ঠাকুর কি এআই হবে? এই মুহূর্তে দাঁড়িয়ে মনে হচ্ছে যে যদি এআইটা না জানে কেউ, এআইটাকে ব্যবহার না জানে, তাহলে কিন্তু মিডিয়াতেও সাসপেন্ড করা খুব মুশকিল হয়ে যাবে এবং ইনক্রিজিংলি একটা ব্যবহার শুরু হয়েছে। আপনার যেটা আপনি 80-20 রুলে চলি আমরা, আপনার 20% আপনার নিজের পুরো ক্রিয়েটিভিটি, 80% যেখানে আপনি চাইছেন যে আমি তাড়াতাড়ি করতে হবে, আপনার উপর ডিমান্ড আসছে, you will have to meet those demands, but you also have to earn money. Finally, creativity, artists will also have to earn to survive. আপনি দেখছেন কিনা লোনলিনেস প্যান্ডেমিক, যে মানুষ বটের সাথে কথা বলছে, বট ইমোশনটাই কিন্তু সিমুলেট করছে, বট কিন্তু ইমোশনটাকে ফিল করছে না। নমস্কার, আজ একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সময়োপযোগী বিষয়ে আমরা একটা ওই যেটা আমরা বলি, আমরা আড্ডার ছলেই অনেক কিছু করি, ওই আড্ডা দিতে বসেছি। এটা হচ্ছে মানে একটা সময় ছিল যখন আমরা শুনে বড় হয়েছি যে মান আর হুঁশ এটা নিয়েই মানুষ হয়, তো সেই হুঁশের মধ্যে কোথাও বোধহয় মেধা ঢুকে থাকতো, ইমবাইব থাকতো। সেই মেধাটাই এখন ওই হয়তো মানুষের যেটা মেধা সেইটাই জন্ম দিয়েছে কৃত্রিম মেধার বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যেটাকে নর্মাল এখনকার পার্লান্সে বলে। তো এখন চতুর্দিকেই দেখবেন এই আলোচনাটাই শোনা যায়। তো এইটার একেবারে বলা যেতে পারে কখন নিয়ে কোন দিকে যাচ্ছে, আর কি কি সম্ভাবনা, কোন কোন ক্ষেত্রের কী সম্ভাবনা, সবটুকু নিয়ে একেবারে আমরা অ্যাকচুয়ালি জানতে চেষ্টা করব। আজকে আমাদের সঙ্গে রয়েছেন স্পটল এআই, যারা এআই এর ট্রেনিং, কেরিয়ার বিল্ডিং, এই সমস্ত বিষয় নিয়েই ফোকাস করে। আরও অনেক এরিয়ার আছে। তার প্রতিষ্ঠাতা কর্ণধার রিমঝিম রে আমাদের সঙ্গে আছেন। ওনার যদিও অন্যান্য অনেক পরিচয় আছে, তো আজকে আমরা ফোকাস করছি স্পটল এআইটা নিয়ে। ওটা উনি ওনার হাজব্যান্ডের সঙ্গে ফাউন্ড করেছিলেন। তো আমরা একটু জানতে চাইবো, এই যে এত কথা হচ্ছে এআইটা নিয়ে, কৃত্রিম মেধাটা নিয়ে, আমি একেবারে আশঙ্কার দিকটা দিয়ে শুরু করছি, কারণ আশঙ্কাটা দূর করে শুরু করে ভালো। তো এই যে সবাই মনে করছে এটা গেল রব, যখন প্রথম তোমার মনে থাকবে কম্পিউটার এলো, তখনও কিন্তু লোকে ভাবলো সব মানুষের চাকরি বোধহয় গেল। তো এআইটাকে নিয়ে ওরকম একটা আশঙ্কা, তো এই আশঙ্কাটাকে তুমি কিভাবে দেখছো, বা আশঙ্কাটা কতটা মূলক, কতটা অমূলক, বা কি হতে পারে অ্যাকচুয়াল সিনারিওটা? আচ্ছা, আমি প্রথমে ব্যাড নিউজটা দিয়ে স্টার্ট করি। একেবারে অমূলক নয়, জব যাচ্ছে, জব যাবেও আরও। এটা আমরা খালি ইন্ডিয়াতে না, সারা পৃথিবীতে দেখছি। মাইক্রোসফট থেকে টিসিএস, খুব বড় বড় কোম্পানিরা লে অফ করছে, ছোটো কোম্পানিরা তো লে অফ করছে। কারণ একটা সময় যেটা করতে 5টা লোক লাগতো, এআই হয়তো সেটাকে খুব সহজেই করে দিচ্ছে, আর অনেক কম কস্টে। কারণ আমরা জানি, যারা অ্যাটলিস্ট কোম্পানি চালায়, এটা আমরা জানি যে দ্য কস্টলিয়েস্ট রিসোর্স অ্যামং এভরিথিং এলস ইজ হিউম্যান রিসোর্স, কস্ট টু কোম্পানি যেটা থাকে। তো আমি এটাকে কোনোভাবেই জাস্টিফাই করছি না এই লে অফটাকে, কিন্তু দিস ইজ অ্যান আউটকাম। মানে ধরুন যখন গাড়ি এসছে, তখন যে ঘোড়া চালক তাকে আপগ্রেড করতে হয়েছে, না হলে তার কেউ আর তার ঘোড়ার গাড়িতে উঠছিল না, কারণ অবভিয়াসলি পিপল প্রায়োরিটাইজ কনভিনিয়েন্স।
তো এখানেও কনভিনিয়েন্স বা বলুন আরও তাড়াতাড়ি করে দিতে পারছে এআই, আরও কম দামে করে দিতে পারছে এআই ইজ বিকাম এ কম্পিটিটিভ অ্যাডভান্টেজ। তা বলে কি মানুষ একদম পিছিয়ে পড়বে না, মানে মানুষের মধ্যে কিন্তু একটা অ্যাবিলিটি আছে যেটাই আমাদেরকে সার্ভাইভ করতে হেল্প করেছে এত হাজার হাজার বছর আগেও। ইভেন ইন দ্য ওয়ার্ল্ড অফ এআই হিউম্যানস উইল নট গো আউট অফ দ্য লুপ। মানুষের অ্যাডাপ্টেবিলিটি, মানুষ অ্যাডাপ্ট করে। যে মানুষ অ্যাডাপ্ট করবে এআই ওয়ার্ল্ডে সে কিন্তু ক্যান বি কোয়াইট বেনিফিটেড বাই এআই। এখন যেটা আপনার মানে ইউএসএতেই কনসেপ্টটা চলছে, ইন্ডিয়াতেও এই কনসেপ্টটা চলছে, এমার্জেন্ট এআই দেখবেন 10 জনের কম কোম্পানি, 6 মাসের কম কোম্পানি অলরেডি $1 মিলিয়ন ভ্যালুয়েশনের কথা বলছে। খুব ছোটো ছোটো কোম্পানিরা, খুব ছোটো ছোটো টিম এখন অনেক কিছু বিল্ড করে দিতে পারছে এআই এর হেল্পে, যেটা আগে হয়তো অনেক বেশি এফোর্ট কস্ট লাগতো। সেটা একটা ভালো দিক আছে। আপনি যদি অ্যাজ অ্যান এমপ্লয়িও কথা বলেন, যে যারা যেটা সবারই বড় প্রবলেম বলা হচ্ছে যে জব চলে যাচ্ছে, তাহলে হাউ উইল পিপল সার্ভাইভ। যেই এমপ্লয়ি এআইটা ভালো করে মাস্টার করে নিতে পারছে তার কিন্তু প্রোডাক্টিভিটি অনেকটা বেড়ে যাচ্ছে, সে কিন্তু ইরিপ্লেসেবল হতে হচ্ছে। কারণ একটা জিনিস, যতই এজেন্টিক এআই আসুক, আমি অ্যান্ডারসন হরোভাইজের একটা রিপোর্ট পড়ছিলাম, খুব বড় ইনভেস্টার ওরা, যে যতই এজেন্টিক এআই আছে এআই কিন্তু সেই জায়গায় যায়নি, কখনো যাবে কি না এখনও সেই প্রেডিকশন সম্ভব নয় যে পুরো হিউম্যান ডিসিশনটাকে রিপ্লেস করতে পারছে। তো স্কিলসগুলো চেঞ্জ হচ্ছে। আপনার যেটা রুটিন বা মান্ডেন ওয়ার্ক যে করতো তাকে আপগ্রেড করতে হবে। ক্রিয়েটিভ থিঙ্কিং, ডিসিশন মেকিং, লজিক্যাল থিঙ্কিং, এআইটাকে কোঅর্ডিনেট করে ঠিক আউটপুটটা ডেলিভার করা, রিভিউ করা, ওটা যে ঠিকঠাক হচ্ছে ওটাকে নেক্সট স্টেজে নিয়ে যাওয়া, এইটার ইম্পর্টেন্স থাকছে। যেই মানুষ, যেই এমপ্লয়িরা এটাকে অ্যাডাপ্ট করতে পারে, এটাকে অ্যাডাপ্ট করতে ফ্রম ডে জিরো। আপনার স্পুন ফিডিং হবে না, মানে কলেজ থেকে বেরিয়ে আপনি চাকরিটা আগে এক্সপেক্টেড ছিল, সেই ওই ফিউচারটা ওইটা যে চলে যাচ্ছে, মানে সফটওয়্যারের গোল্ডেন যেতে দেখেছি এভরিওয়ান ইজ গেটিং আ জব, সেটা হয়তো চলে যাচ্ছে। বাট আপনি যদি একটু ইনভেস্ট করেন, নিজেকে আপস্কিল করেন, এআই শেখা কিন্তু এখন অনেক সোজা। কারণ জেনারেটিভ এআই আপনি যদি দেখুন ChatGPT, জেমিনাই এক্সেট্রা, নন টেকিও শিখতে পারছে। তো সেদিকে হয়তো একটা পিওর ইঞ্জিনিয়ারের অ্যাডভান্টেজ কিছুটা কমছে। বাট এনিওয়ান উইথ আ লজিক্যাল থিঙ্কিং, ইট ডাজন্ট ম্যাটার আপনার হয়তো সায়েন্স ব্যাকগ্রাউন্ড, আর্টস ব্যাকগ্রাউন্ড, আপনার একটা লজিক্যাল ব্যান্ড অফ মাইন্ড আছে, আপনার শেখার চেষ্টা আছে, আপনি এই টুলসগুলো ইউজ করে কিন্তু আপনিও অনেকটা কিছু অ্যাচিভ করতে পারেন যেটা আগে পসিবল ছিল না। তো আমার যেটা মনে হয় যে এআই ইন আ ওয়ে ইজ আ লেভেলার। এআই মানে স্মল বিজনেস বা স্টার্টআপস যারা খুব বেশি এক্সপেন্সিভ রিসোর্স হায়ার করতে পারে না, তাদের হাতে এমন টুলস দিচ্ছে যাতে তারা খুব সহজে তাদের মার্কেটিং করতে পারে, অনেকটা কম দামে তাদের সিস্টেম বিল্ড করতে পারে। সেকেন্ড, এমপ্লয়িজরাও, মানে আপনার ব্যাকগ্রাউন্ড যাই হয়, ওয়েদার ইউ আর ফ্রম এন আইআইটি অর ইউ আর মেবি আর্টস গ্র্যাজুয়েট, আপনি যদি লজিক্যাল হন, আপনার শেখার ইচ্ছাটা থাকে, আপনি কিন্তু এআই ইউজ করে আপনার জবটা বেটার ডেলিভার করতে পারবেন। আই থিঙ্ক পিপল, এআই উইল নট রিপ্লেস ইউ। একটা কথা আমরা বলতে থাকি, এআই উইল নট রিপ্লেস ইউ, পিপল নোয়িং এআই উইল রিপ্লেস ইউ। এটাটা আমরা ইন্টারনালাইজ করতে পারলে কিন্তু এআইয়ের ভীতিটা যতটা বড় মনে হচ্ছে ততটা নয়। আমাদের একটু অন্যভাবে ভাবতে হবে। মুন লাইটিংটা আরও কমন হবে, আপনি একসাথে লোকেরা 4-5টা জব করবে, অ্যান্ড এমপ্লয়িজ হ্যাভ টু অ্যাকসেপ্ট দ্যাট। ওরা যেরকম হায়ার আর ফায়ার করছে, এমপ্লয়িজের মানে একদিক থেকে দেখতে গেলে তো প্রোডাক্টিভিটি বেড়ে যাওয়ার কথা, প্রোডাক্টিভিটি বেড়ে যাবে। কারণ একই লোক, বিকজ ওইটাতে সময়টা কম লাগছে, একটার জায়গায় দুটোর জায়গায় 3টে কাজ করতে পারবে। এবং যেটা তোমার কথা শুনে মনে হলো যে যেটাকে প্রাকৃতিক মেধা বলা যেতে পারে বা মানুষের যেটা মানবিক মেধা, সেইটা কিন্তু ওই যেটাকে পরিভাষায় বলে প্রম্পট ইঞ্জিনিয়ারিং, মানে প্রম্পটটা কিন্তু ইজ গোয়িং টু বি ভেরি ইম্পর্টেন্ট। হাউ ইউ প্রম্পট, ওয়েদার তুমি একদম এক্স্যাক্টলি বা প্রপারলি প্রম্পট করতে পারছো কিনা, নাহলে কিন্তু এআই এর যে আউটকাম সেটাও পারফেক্ট হবে না। অর্থাৎ এআই এর ওটাকে পারফেক্ট হতে গেলে ঘুরে ফিরে সেই মানুষের ব্যাপারটাই থেকে যায়। তো রিপ্লেস, যেটা খুব দামি কথা তুমি বললে, যে অনলি যারা পিপল হু নো এআই এবং তার থেকে বড় যারা এক্সপার্ট, তারাই আসবে বেশি করে। তার মানে যদি এআইটাকে ঠিক করে শেখা বা জানা যায়, তাহলে আশঙ্কাটা অতটা বড় নয়, বরঞ্চ হয়তো নতুন কাজের সুযোগও তৈরি হতে পারে। তো আমি এরপর যদি জানতে যাবো যে কথা বলতে বলতে একটা খুব ইম্পর্টেন্ট কথা বলেছো, বিশেষ করে যারা ছোট মাঝারি, মানে এমএসএমই হোক কি স্টার্ট আপ হোক, তাদের জন্য এটা এআই একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা, সেইটা যদি একটু এক্সপ্লেন করা যায়। আচ্ছা, আমি একটা এক্সাম্পল দিচ্ছি। আজ সকালেই আমি একটা বড় রেস্টুরেন্ট চেন, বড় বলবো না, মিড লেভেল, বড় বলবো না কারণ দেয়ার ইমার্জিং, ফান্ডিং রেজ করেছে, লাস্ট 1 বছর ধরে আছে।
তাদের সাথে কথা বলছিলাম একটা এআই সিস্টেম বানানোর নিয়ে। প্রচুর চ্যাট আসছে তাদের কাছে। এবার যদি ওরা বললো যে এবারে যা টিম আছে তাকে থেকে এক্সপ্যান্ড করতে হবে, নতুন একটা টিমকে যদি টিম মেম্বারকে যদি হায়ার করতে হয়, এখন স্যালারি 40-50,000, তার নিচে আপনার চার্ন হয়ে যাবে। বেসিক কোয়েশ্চেন্সগুলো কিন্তু এআই আনসার করতে পারবে। এবার এআই এর আমরা একটা কস্ট, ওপেন এআই এর কস্ট ক্যালকুলেট করলাম। ওপেন এআই এর টোকেনের কস্ট, মানে যেই ভলিউম অফ চ্যাটের জন্য এলো আপনার পুরো মান্থে $200 মতো, যেটা হচ্ছে আপনার 15 থেকে 16,000। এটাও আমরা মানে চ্যাটের ভলিউমটা একটু উপরের দিকে রেখে দিয়েছি। 16,000 ভার্সেস 40,000। 40,000 আপনি খালি স্যালারি দিচ্ছেন না, আপনাকে অফিস স্পেস দিতে হচ্ছে তার জন্য, আপনাকে তার বড় যাই আপনি কোম্পানি একটু বড়ো হচ্ছে, আপনার তার অনেকগুলো বেনিফিটস দিতে হচ্ছে। কস্ট টু কোম্পানি কিন্তু 40 বেশি হয়ে যায়। এই বিজনেসে খালি সেটা নয়, হায়ার করা, ভালো রিসোর্স পাওয়া, তাকে ট্রেন করা, সেইগুলোর জন্য যে এফার্টটা, একটা সেই ব্যান্ডউইথ একটা স্টার্ট আপে এসএমই সবসময় থাকে না। এআই সিস্টেম সে ডিপ্লয় করে দিল, সেটা কন্টিনিউয়াস লার্নিং করতে থাকতো, সেটা একটা 1/3 অফ দ্য কস্টে কিন্তু এটা করে দিচ্ছে। তো এটা কি হচ্ছে, একটা কম্পিটিটিভ অ্যাডভান্টেজ দিচ্ছে। আপনি এটা বড়, বিশাল বড় একটা চেন, আপনি আপনার কাছে ইউ হ্যাভ দ্য রিসোর্সেস, আপনার বিশাল বড় হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্ট আছে, আপনি হায়ার করছেন, মেনটেন করছেন, ট্রেন করছেন। সেটার পারে আপনার একটা স্মল বিজনেস, সেও কাস্টমার সাপোর্ট দিতে চায়, কিন্তু তার একটা বড় টিমকে মেনটেন করার মতো এখনও ক্ষমতা নেই। সে কিন্তু এআই দিয়ে বেসিক কাজটা করে দিতে পারে, 70-80% চ্যাট তার হ্যান্ডেল হয়ে যাবে। তো এইটা একটা মানে কাস্টমার সাপোর্টে। সেকেন্ড, মার্কেটিংয়ে একটা এক্সাম্পল দিই, ছিল যে আপনি হয় আপনার নিজস্ব জেনারেলি মার্কেটিং, হয় আপনার নিজের খুব ভালো ইনহাউস মার্কেটিং নিয়ে আছে, তাহলে আপনি আউটসোর্স করবেন কোনো এজেন্সিকে। এজেন্সিরা আপনাকে ভিডিও বানিয়ে দেবে, আপনাকে প্রমোশনাল মেটেরিয়াল বানিয়ে দেবে, সব কিছু করবে, যে দেবে চার্জ ইউ। আচ্ছা, তারপরে কম হয় না, আপনি যদি খুব ভালো মেটেরিয়ালস চাইছেন, ভালো ভিডিও চাইছেন, ইনফ্লুয়েন্সার্সে আপনি পে করবেন। এখন এআইতে কী হয়েছে, মেক ইউজিসি বলে একটা কোম্পানি আছে, $100 মতো হতে হবে, $100 থেকে $150 ওদের সাবস্ক্রিপশন ফি। আপনি ওটাতে রিয়েল মডেলস দিয়ে আপনার প্রোডাক্টটা প্লেস করে ভিডিও বানাতে পারবেন। একটা দুটো নয়, অনেক কটা ভিডিও বানাতে পারবেন। ওই ইকুইভ্যালেন্ট ভিডিও যদি আপনি কোনো এজেন্সিকে দিয়ে বানাতে হয়, তার অ্যাটলিস্ট 10 টাইমস কস্ট হবে। এই সামর্থ্যটা স্মল বিজনেসে নাই থাকতে পারে। তো মার্কেটিংটা এরকম অনেকটা ডেমোক্রেটাইজ হয়ে গেছে। আপনার সোশ্যাল মিডিয়া কপি, আপনার কপিরাইটার ছাড়া সোশ্যাল মিডিয়া কপি এআই লিখে দিচ্ছে, ইমেজ এআই লিখে। হ্যাঁ, আমি বলবো কি যে হিউম্যান লেভেলে লিখছে হয়তো না, হিউম্যানস ডেফিনেটলি, আই এম নট সেইং যে দ্য হিউম্যান ক্রিয়েটিভিটি ক্যান বি রিপ্লেসড, কিন্তু যখন আমি স্টার্ট করছি বা যদি স্মল বিজনেস আছে, আমি হয়তো সেই লেভেলের ক্রিয়েটিভিটি হয়তো আমি অ্যাফোর্ডও করতে পারবো না, তাহলে কি বিজনেস করবো না, তাহলে কি আমার প্রসেস থাকবে না। এই জায়গাগুলোতে এআই কিন্তু তাদের হাতে ওই টুলসগুলো দিচ্ছে, যেটাতে তার বিজনেস চালানো যায়, তার কাস্টমার সাপোর্ট চালানো যায়, তার মার্কেটিং চালানো যায়। এআই ইজ অলসো অ্যাক্টিং অ্যাজ এ সেলস এজেন্ট। তো এইভাবে কিন্তু এআই ইজ ডেমোক্রেটাইজিং, মানে বিজনেস ল্যান্ডস্কেপে অনেকটাই ডেমোক্রেটাইজ হয়েছে। তাই জন্য স্যাম অল্টম্যান বলছে দ্য এজ অফ 1% $1 billion কোম্পানিজ ইজ হিয়ার। এক দুজনের টিমও হয়তো $1 billion কোম্পানি তৈরি করতে পারে এআই ইউজ করে। ও যেটা বলছে এটা এক্সাজারেশন নয়, মানে সঠিক ব্যবহার করে। হ্যাঁ, সঠিক ব্যবহার করে। আমার মনে আছে একেবারে প্রত্যক্ষ অভিজ্ঞতা থেকে বলছি, যে একটা কোম্পানি গঠনের আগে যারা সম্ভাব্য, যারা মিলে করবে, তারা বসে আলাপ আলোচনা করছে এটা ওটা। আলটিমেটলি তারা ফার্স্ট হচ্ছে নামটা ঠিক করতে হবে। তো নামটা ঠিকের ব্যাপারে যখন নানা রকম আসছে, তখন একজন বললেন যে এআই এর হেল্প নিচ্ছেন না কেন, এই একটা দিয়ে। তো সেই এআই কিন্তু মুহূর্তের মধ্যে এক গাদা নাম দিতে শুরু করলো, যেরকম তারা খুঁজছিল। আরও একটা ঘটনা, কিছুদিন আগে একটা কলকাতার মানে একেবারে 5 তারা রিসোর্ট, সেটার উদ্বোধনের আগে যিনি মেন ওনার ছিলেন, তিনি কলকাতা থেকে, ওটা বেশ কিছুটা ঘন্টা দেড়েক দুয়েকে যান। তো যেতে যেতে সকাল পর্যন্ত কোনো তৈরি করে উঠতে পারেনি যে কী বলবেন। তো গাড়িতে যেতে যেতে ওই জাস্ট দেখার জন্যই দেখি তো বলে এআইকে বললেন যে আমি গঙ্গার ধারের একটা রিসোর্ট, এইটা নিয়ে একটা বেশ পোয়েটিক শুরু করে করছি না কেন। আমার বললেন যে ইউ ওন্ট বিলিভ, যে সত্যি সত্যি ইন সেকেন্ড ও আমাকে একটা 6 লাইনের পোয়েট্রি অন গঙ্গা বা রিভার ব্যাঙ্ক দিয়ে লিখে, তারপরে কি কি বলা উচিত করে সাজিয়ে, অফকোর্স প্রম্পটটা নিশ্চয়ই সেইভাবে দিয়েছিলেন, কিন্তু সেইটা পুরো তৈরি করে দিল। এবং উনি ওটাই সেখানে বললেন যে এটা কিন্তু এআই জেনারেটেড স্পিচ এবং এআই জেনারেটেড পোয়েট্রি। তো এই ব্যাপারগুলো মানে আর একটা ভয়, যেটা একটা ভয় তুমি দূর করলে, আর একটা ভয় লোকে করছিল যে
এটা কিন্তু ভীষণভাবে সৃজনশীলতার উপর হাতটা পড়বে, এবং সৃজনশীলতা বোধহয় গেল কিন্তু সৃজনশীলতার ক্ষেত্রেও যা দেখা যাচ্ছে, ওই তোমার সৃজনশীলতা তো প্রম্পটিংয়ে দেখাতে হবে, তখন কিন্তু সেও একটা সৃজনশীলতা দেখি জেনারেট করছে। তো আমি এখানে দুটো কথা বলছি। একটা হচ্ছে যে আপনি তো এআইটাকে একটা টুল ভাবেন। আমরা এতদিন পেন্সিল দিয়ে এঁকেছি, এ দিয়ে কবিতা, পেন দিয়ে কবিতা লিখেছি। এআই হয়তো আমার একটা টুল যেটা আমার এই সৃজনশীলতাকে এক্সটেন্ড করছে, সেটা একটা ওয়ে অফ লুকিং অ্যাট ইট। সেকেন্ড, যেটা আমার বিলিভ, কারণ আমার নিজেরও লেফট ব্রেন রাইট ব্রেন দুটোই কাজ করে। আমি যেরকম ম্যাথস আর ইঞ্জিনিয়ারিংয়ের ব্যাকগ্রাউন্ড, সেরকম বইও লিখেছি, কবিতাও লিখি। তো এবার এই কোয়েশ্চেনটা আমারও আছে, তাহলে কি হিউম্যান পোয়েট্রি রিপ্লেস হয়ে যাবে? নেক্সট রবীন্দ্রনাথ ঠাকুর কি এআই হবে? কারণ আমার মনে হয় না যে সেটা হবে। হিউম্যান ক্রিয়েটিভিটি, যে মানুষ যে ফিল করতে পারে, এআই কিন্তু ইমোশন ফিল করে না। ইমোশন ফিল করে যে কষ্টটা আমরা পাই, সেখান থেকে যে স্টোরিজগুলো, পোয়েমসগুলো বেরোয়, যে কষ্ট পাই, কি আনন্দ পাই, সেটা কিন্তু এআই ফিল করতে পারে না। যে ফিলিংসটা আমাদের আছে, সেটা কিন্তু হিউম্যান আর্ট বা হিউম্যান পোয়েট্রি বা হিউম্যান স্টোরিজকে সবসময় একটা ডিফারেন্ট ডাইমেনশনে থাকবে। যেটা হয়তো এটাতে হবে, আপনি হয়তো দেখবেন হিউম্যান আর্ট আরও দামি হয়ে গেল, কারণ এআইটা এতটাই কমন প্লেস হয়ে গেল যে হিউম্যান আর্ট তখন যে মানে হিউম্যান ক্রাফটেড, যেটা হ্যান্ড ক্রাফটেড, আমি একটা পড়ছিলাম যে কিউরেটেড ক্রাফটেড বাই হিউম্যানস এখন বলতে শুরু করেছে, সেটার দাম হয়তো আরও বেড়ে যাবে। এবার একটা দেখো, দুটো জিনিস থাকে আমাদের। একটা জিনিস থাকে যেটা আমরা খালি ক্রিয়েটিভিটির জন্য করি। সেকেন্ড, মানে এটা প্র্যাকটিক্যালি আমাদেরকে করতে হয়, বিকজ আমরা উই অলসো নিড টু সার্ভাইভ, আমাদেরকে আর্ন করার জন্য করতে হয়। আর এটা সব আর্টিস্টরাও করে থাকে। তারা কিছু গান লেখে তাদের মন থেকে লেখে, কিছু জিনিস লেখে টু যেটা ওদের সেখান থেকে ওদের আর্নিংস আসছে। আপনার যেটা, আপনি 80-20 রুলে চলি আমরা। আপনার 20% আপনার নিজের পুরো ক্রিয়েটিভিটি, 80% যেখানে আপনি চাইছেন যে আমি তাড়াতাড়ি করতে হবে, আপনার উপর ডিমান্ড আসছে, ইউ উইল হ্যাভ টু মিট দোজ ডিমান্ড, ইউ অলসো টু আর্ন মানি। মানে ফাইনালি ক্রিয়েটিভিটি, মানে আর্টিস্ট উইল অলসো হ্যাভ টু আর্ন টু সার্ভাইভ। সেখানে যদি সে এআই এর হেল্প নিচ্ছে, প্রোডাকশনাইজটা করতে, তাড়াতাড়ি ডিপ্লয় করতে, তাড়াতাড়ি গো টু মার্কেট করতে, আই থিঙ্ক ইটস অল দ্য বেটার। এখানে আর্টিস্টকে হেল্পই করছে, আর্টিস্টকে ডিস্ট্র্যাক্ট করছে না এআই। সেটা একটা আর্টিস্টের হাতে আরও টুলস তুলে দিচ্ছে। তার পর্যন্ত তার হাতে গিটার ছিল, পেন ছিল, পেন্সিল ছিল, পিয়ানো ছিল, এখন তার হাতে এআইও আছে। ওই এগেন টাইমটা, ডেলিভারি টাইমটা অনেকখানি সিগনিফিকেন্টলি কমে আসছে। ধরুন এআই এমন একটা মাস্টারপিস কম্পোজ করলেন, সেটাতে ওই দিন যদি এআই এর রিভিউ একটা অ্যাড করলেন বা এআই থেকে সাজেশন নিলেন, আই থিঙ্ক ইটস মানে একটা হিউম্যান এআই যুগলবন্দির দিকে আমরা এগিয়ে যাচ্ছি। সেখানে হিউম্যান ক্রিয়েটিভিটি কখনো রিপ্লেস হচ্ছে না, কিন্তু হিউম্যান ক্রিয়েটিভিটির হাতে আজকে আরেকটা টুল এসে গেছে এআই। সেখানে আপনি কত সৃজনশীলভাবে প্রম্পটটা দিচ্ছেন, বা আপনি আপনার যেই ফিলিংসটা বা এটাকে করে বা এই লাস্ট মাইল রিভিউটা আপনি এআই দিয়ে করছেন, সেটা I think that's like I said, that's something. AI is another tool in the artist's arsenal. তুমি এখানেও যেটা বললে, সেটাতে আমি জানি না কত দূরে পারবে। রিসেন্টলি আমি পড়ছিলাম একটা জায়গায়, পুনের একটা কোম্পানি, ওরা কিন্তু এই ইমোশনসটা নিয়েও একটা আইআই এর খুব অ্যাডভান্স জায়গা আছে রিসার্চের। এখনও যেটা তুমি বললে ছুঁতে পারেনি যে ইমোশনের জায়গাটা, কিন্তু ওরা চেষ্টা করছে ওইটাকেও যদি ছোঁয়া যায়, এবং কোনোভাবে ইকিউ ফ্যাক্টরটাকে, ইমোশনাল কোশ্চেনটাকে ওর মধ্যে যদি ইনজেক্ট করা যায় বা ইমবাইব করিয়ে দেওয়া যায় ভেতর থেকে। আমি জানি না হাউ ফার ইট উইল গো, কিন্তু এরকম একটা চেষ্টাও চলছে। কিন্তু সেটাও যেটাতে মনে হয় ওর পেছনেও কিন্তু কাজ যে করছে, অর্থাৎ ওইটাও তৈরি করছে হিউম্যান ব্রেইন বা হিউম্যান ইন্টেলিজেন্স। তো আপনি যদি ধরুন ইমোশন ইনজেক্ট করা যে নতুন নয়, মাইক্রোসফটের একটা চ্যাটবট আছে রুহি বলে, যেটা আপনাকে ইমোশনাল কাউন্সেলিং করে। আমি ব্যাঙ্গালোরে একটা স্টার্টআপকে মিট করলাম, আমি অনেক কথা এথিক্যাল কোয়েশ্চেনও তুলেছিলাম ফাউন্ডারের কাছে, যারা এআই গার্লফ্রেন্ড তৈরি করে, মানে এআই চ্যাটবট, তাকে একটা ফিমেল আফতার দিয়ে বলে অনেকে এসে চ্যাট করে অ্যান্ড দে মেক মানি আউট অফ ইট। ও বললো আমরা তো উই আর ক্লিয়ার যেগুলো এআই বস এভরিথিং, উই আর নট, আমরা কাউকে এক্সপ্লয়েট করছি না। মানে বাট আপনি দেখছেন কিরকম লোনলিনেস প্যান্ডেমিক, যে মানুষ বটের সাথেও কথা বলছে, বট ইমোশনটাকে কিন্তু সিমুলেট করছে, বট কিন্তু ইমোশনটাকে ফিল করছে না। ইম্পসিবল। একটা নন লিভিং থিং একটা ফিল করতে পারে, সিমুলেট করতে পারে, ওকে ওইটাও একটা কোড লিখে ওকে খাওয়ানো হচ্ছে। সেই সিমুলেশনটা কিন্তু কখনো আমার মনে হয় না যে রিয়েল হিউম্যান ইমোশন, যেটা রিয়েল হিউম্যান ফিলিং, যেটা সেটাকে রিপ্লেস করতে পারবে। সিমুলেশন এনে তার কাছে, আমি একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি। আমার 10 বছরের মেয়ে আছে, তো
তো ও আমার চ্যাট জিপিটিটা ইউজ করে, তো ফার্স্ট টাইম ওদের বোঝেনি যে আমি ওর মানে আমার লগই নেই, তো আমি একদিন খুলে দেখছি যে আমার চ্যাট জিপিটির সমস্ত টোকেন শেষ হয়ে গেছে। তাহলে আমি কী করলাম যে এতটা শেষ হলো, অতটা তো ইউজ করিনি। তাহলে দেখি তার একটা লম্বা চ্যাট, তার চ্যাটটা কি সে কমপ্লেন করেছে আমার এগেনস্টে। আমি ওকে একদিন বলেছি যে আজকে আমাকে বলছে ব্রেকফাস্টে কী আছে, আমি বললাম ব্যানানাস, আমি খাবো না। আমি বললাম যে ওটা না খেলে আজকে ব্রেকফাস্ট করো। সে খুব কষ্ট পেয়ে ওখানে কমপ্লেন করেছে মাই মাদার ইজ স্টার্ভিং মি। এআইও এবার তার মতো করে রিপ্লাই দিয়েছে, না না এরকম ঠিক নয় তোমার, মানে তো আপনার মনে হবে একটা ইমোশনাল, একটা 10 বছরের মেয়ের কাছে কিন্তু মনে হবে ওরা একটা ইমোশনাল বন্ধু, কিন্তু এআইয়ের কাছে কোনো কনটেক্সট নেই কী হয়েছে কেন না। আমার মনে হয় এটা ডেঞ্জারাসও। এআইয়ের যে ফিলিংসটা যে সিমুলেট করা, আমরা ভাবছি যে এআই আমাদের কথা শুনে আমাদেরকে একটা বন্ধুর মতো সাজেশন দিচ্ছে, কিন্তু এআইয়ের কাছে কনটেক্সটটা নেই, ইটস অল সিমুলেশন। ওইটাও প্রোগ্রামড, ওটা প্রোগ্রাম। এআই আপনাকে ওইটাই বলছে যেটা আপনি শুনতে চাইছেন, নট নেসেসারি ওইটা বলছে যেটা ফিল করে একটা হিউম্যান আপনাকে বলতে পারে, একটা বন্ধু আপনাকে যেটা বলতে পারে, একটা পার্টনার, একটা কোম্পানি। এটা অ্যাকচুয়ালি প্লাস মাইনাস দুটোই হতে পারে, একটা একাকিত্ব কাটানোর একটা মাধ্যম হতে পারে, অন্যটা কিন্তু প্রোগ্রামিং ভুল বা কোনো ইয়ে থাকে, তাহলে কিন্তু ও যেভাবে প্রোগ্রাম রয়েছে সেই অনুযায়ী যদি বলে তার আউটকামটা উইল বি ডেঞ্জারাস। আর অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আপনার আনবায়াস বলে পৃথিবীতে কিছু হয় না। তো এআইয়ের মধ্যেও যে এটা কগনিটিভ বায়াসের কথা বলা হয়, মানে এআই দিয়ে এমন যেমন বাছানো হয়েছিল কিছু সিভি, এআই স্টার্টেড প্রায়োরিটাইজিং, এটা আমেরিকাতে এক্সপেরিমেন্ট হয়েছিল, মেল হোয়াইট সিভিগুলোকে উপরের দিকে রাখছিল। এটা কিন্তু বছরের পর বছর আমাদের যেটা হিউম্যানের বায়াস সেটা কিন্তু এআইতে ট্রান্সফার হয়েছে। তো যখন এই যে কগনিটিভ বায়াসটা ছাড়লেও এআই আসবে না, এই বায়াসগুলো ঢুকে যাবে। যেই অ্যাডভাইসটা আমার মেয়েকে দিয়েছে, না না আপনার তো মানে ইউ শুড বি অ্যালাউড টু ইট হোয়াট ইউ, ওর কাছে তো কোনো কনটেক্সট নেই। এবার একটা বড় অ্যাডাল্ট হয়তো সেটাকে ডিসক্রিমিনেট করলেও করতে পারে, কিন্তু আমাদের যেভাবে লোনলিনেস প্যান্ডেমিক বাড়ছে সেখানে হয়তো আমরা এই মেশিনের অ্যাডভাইস শুনেই ভাববো যে আমরা যা করছি সেটাই ঠিক। তো সেখানে ওটা আমাদের কিন্তু এআইটাকে যদি আমরা উইথ আমাদের হিউম্যান লজিক বা আমাদের ন্যাচারাল হিউম্যান ইন্টেলিজেন্সকে সাসপেন্ড করে যদি ব্লাইন্ডলি এআইতে ট্রাস্ট করি, তাহলে আমার মনে হয় না মানে রেজাল্টটা খুব ভালো হবে। এটা আমি একজন ইঞ্জিনিয়ার হয়েই বলছি। ওই যেটা কগনিটিভ যে বায়াসটা ওইটাকে সামহাউ ওয়ান হ্যাজ টু ডু অ্যাওয়ে উইথ, নাহলে প্রবলেম। সেটা কখনোই তো পুরোপুরি যাবে না, সম্ভব না, কারণ ওরা যেগুলো চায় তার মধ্যে এটা অপশানটা দুটোই, প্রবাবিলিটিটা দুটোই থাকবে, যে মেল সিসিবি ওপরে না ফিমেল সিসিবি ওপরে, তখন অন্য কিছু দেওয়ার সুযোগও থাকবে। হ্যাঁ, তো এক্স্যাক্টলি মানে প্রোগ্রামেটিক্যালি আপনি যখন করছেন কিছু বায়াসেসও ঢুকবে, তাই জন্য আমরা যখন আউটপুটটা দেখছি এআইয়ের আমাদেরকে একটু ক্রিটিক্যালি ইভ্যালুয়েট করতে হয়। এটা আমি আমার টিম মেম্বার্সদেরও বলি, চ্যাট জিপিটি থেকে আউটপুট এসছে সেটাকে ব্লাইন্ডলি কপি পেস্ট করে দিও না, একবার ক্রিটিক্যালি একটু ইভ্যালুয়েট করো। তোমার কাজটা করতে তো 4 ঘন্টা লাগতো আগে, এখন তোমার 4 মিনিট লাগছে, কিন্তু তাহলে 15 মিনিট রিভিউ তো স্পেন্ড করো। এইটা যদি আমরা করতে পারি, মানে ক্রিটিক্যালি এআইয়ের আউটপুটটাকে আমরা ইভ্যালুয়েট করে অ্যাডপ্ট করতে পারি, তাহলে ভালো হবে। কিন্তু এআই যেটা বলছে সেটাকে আমরা ব্লাইন্ডলি অ্যাডপ্ট করে নিলাম বা একাকিত্ব কাটতে এআইকেই বন্ধু ভাবলাম, এই অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে কিন্তু একটা হিউম্যান নয়। আমি এটা আমার মেয়েকেও বলি, তোর রিয়েল কনভারসেশন এখানে নেই, রিয়েল কনভারসেশন কিন্তু এখানে যে আছে এআই বল বা ইয়োর সোশ্যাল মিডিয়া ফ্রেন্ডস, ইউটিউব ফ্রেন্ডস, তুই পড়ে গেলে ব্যথা পাবে না, তারা কষ্ট পাবে না, চোখে জল আসবে না, তারা এসে তোকে ওঠাবে না। তো এখন ওদেরকে এটা বলতে হয়, কারণ জেন আলফা তোরা পুরোপুরি এআই ডিজিটাল এজেই গ্রো করছে। তো এই জিনিসটা কিন্তু মানুষকে মনে রাখতে হবে, ফাইনালি হিউম্যান্সের পাশে দাঁড়াবে। এআইটা একটা খুব ভালো টুল, প্রচণ্ড এফেক্টিভ একটা টুল, যেটা আমাদের কাজকে অনেক ইজিয়ার করে দেবে, কিন্তু ওই টুলই, তার বাইরে না। ওটাকে অ্যাজ এ রিয়েল হিউম্যান কম্পানিয়ন ভাবলে কিন্তু আমরা ঠকছি। এই যে মানে নানান কথার মধ্যে দিয়ে যেটা উঠে আসছি, আমরা সৃজনশীলতার দিকটা যখন দেখছি, আমরা যে পেশার সঙ্গে রয়েছি সেটা নিয়েও নানান সময় কথা হয়, এবং মিডিয়া ফর ইনস্ট্যান্স, সেখানে কিন্তু ভীষণভাবে অ্যাটলিস্ট লুকিং ফরওয়ার্ড, কতদিন থাকবে জানি না, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে মনে হচ্ছে যে যদি এআইটা না জানে কেউ, এআইটাকে ব্যবহার না জানে, তাহলে কিন্তু মিডিয়াতেও সাস্টেন করা খুব মুশকিল হয়ে যাবে, এবং ইনক্রিজিংলি একটা ব্যবহার শুরু হয়েছে। তো এইটা নিয়ে বা এই ইস্যুটাকে হোয়াট ইজ ইউর টেক অন দিস? দেখুন, মিডিয়া ইজ ওয়ান অফ দ্য মোস্ট ডিস্ট্রাক্টেড ইন্ডাস্ট্রি বিকজ অফ এআই। একটা আমি প্রথমে ভালো দিকটা বলি, এআইয়ের যেগুলো পজিটিভ সাইড, মানে আপনি যদি যে এআই তার খুব ভালো ডিপ রিসার্চ করতে পারে। আমি খুব রুটিনলি পারপ্লেক্সিটি বা জেমিনি ডিপ রিসার্চ ইউজ করি, কোনো টপিক নিয়ে যদি আমাকে জানতে হয়, খুব ভালো রেজাল্টস আসে।
তো আপনার যে রিসার্চ ওয়ার্ক, ধরুন আপনি কোনো একটা টপিক নিয়ে কাজ করছেন, এখানে খুব ভালো টুলস আছে, মানে এআই ক্যান ডু দ্য রিসার্চ প্রবলি মাচ বেটার দ্যান ইভেন হিউম্যানস ক্যান, আপনি যদি ওকে ঠিকভাবে প্রমিস দেন, ঠিক প্রসেস দিয়ে দেন। সেকেন্ড হচ্ছে আপনার ফাইনাল কপিটা লেখা, আপনার ইমেজেসগুলোকে, আপনি ছবিগুলো অবভিয়াসলি রিয়েল তুলবেন, আপনি ডক্টর ইমেজ তো ডেফিনেটলি বিয়ে করবেন না, কিন্তু খুব তাড়াতাড়ি ওটাকে এআই দিয়ে এডিটিং করা, যেটা আপনার আগে অনেকটা সময় লাগতো, একজন প্রো এডিটারই সেটাকে করতে পারতো। বাট আপনি স্টক ইমেজ খুঁজছেন, অনেক সময় আমাদের মিডিয়াতে স্টক ইমেজ দরকার হয়, আপনি সেটাকে খুব তাড়াতাড়ি এআই দিয়ে জেনারেট করে, ইটস নট সো এক্সপেন্সিভ এনিমোর। এআই ওই স্টক ইমেজ, স্টক মিডিয়া জেনারেট করাটাকে অনেকটা ইজিয়ার করে দিয়েছে। তো রাইট ফ্রম প্রি প্রোডাকশন, যে রিসার্চ স্টেজ থেকে প্রোডাকশন স্টেজে আপনার কপিটাকে এনহান্স করলো, আপনার ইমেজগুলোকে এনহান্স করলো, আপনার পাবলিশিংয়ে হেল্প করলো, আপনি তো তারপরে এই পুরো জিনিসটাকে মিডিয়াতে যদি আপনি এটাকে ঠিকভাবে ইউজ করতে পারেন, সোশ্যাল মিডিয়াতে এবার ডিস্ট্রিবিউট করবেন, তাড়াতাড়ি আপনাকে কপি লিখতে হেল্প করলো। প্রি প্রোডাকশন, প্রোডাকশন, ডিস্ট্রিবিউশন, তিনটে আর্মে কিন্তু এআই খুব বেশিভাবে ঢুকে পড়েছে। ওই জন্য আপনি এখন দেখবেন যে ইন্ডিপেন্ডেন্ট জার্নালিজম কিন্তু আরও বেড়েছে, কারণ তাদের কাছে অতটা মানে খুব মানে মিডিয়া হ্যাজ বিন টিপিক্যালি অ্যান এক্সপেন্সিভ ভ্যালি, আপনার বেশ ভালো রকম একটা সেট আপ দরকার, আপনার অনেক লোক দরকার, ট্রেডিশনালি সেটা ভাবা হয়। সেখানে আমরা এখন স্মলার আউটফিটস বিকজ অফ এআই, তাদের হাতে টুলসগুলো আছে, তারা এইগুলোকে প্রি প্রোডাকশন থেকে ডিস্ট্রিবিউশন সবকটা অনেকটা মোর এফেক্টিভলি করতে পারছে। তাই জন্য আপনি যদি এআই জানেন, আপনি যদি ঠিকঠাক টুলসগুলোকে ইউজ করতে পারেন, আপনি মিড জার্নি ইউজ করে ভিডিও করতে পারছেন, আপনি পারপ্লেক্সিটি ইউজ করে রিসার্চ করতে পারছেন, আপনি চ্যাটজিপিটি ইউজ করে সোশ্যাল মিডিয়াতে ডিস্ট্রিবিউট করতে পারছেন, তখন ইউ ডেফিনেটলি হ্যাভ অ্যান এজ, মানে আপনি আপনার সাবস্ক্রাইবার্স থেকে ফলোয়ার সব কিছুই বাড়বে। আমার মনে হয় মিডিয়া ইন্ডাস্ট্রিতে স্পেসিফিক্যালি এআই জানা ছাড়া সার্ভাইভ করা খুব ডিফিকাল্ট। এইখানটা আমি একটু বলে রাখি যারা শুনছেন, আমরা আমাদের যে মিডিয়া আউটফিট তারা কিন্তু অলরেডি রিমঝিমদের যে অর্গানাইজেশন স্পটল এআই, তার সঙ্গে একটা খুব অ্যাডভান্স জায়গায় আলাপ আলোচনা চলেছে, এবং অ্যাজ দ্য ফার্স্ট আউটফিট সেই অর্থে বলা যেতে পারে এইটার ট্রেনিং, কারণ ওরা ট্রেনিংয়েও আছে, এই এআই ইন মিডিয়া এইটার উপর একটা প্রপার ট্রেনিং, কারণ ওই যেটা ও বারবার বলে আসছে রিমঝিম, যে প্রপার ট্রেনিং বা গ্রুমিং না থাকলে তার রেজাল্টটা কিন্তু ভয়াবহ হতে পারে। তো সেই জন্যে যে খুব ভালোভাবে এক্সপ্লেন করেছে একেবারে প্রি প্রোডাকশান থেকে লাস্ট স্টেজ পর্যন্ত। আমি তার সঙ্গে একটা অ্যাড করবো যে এখন যেটা দেখা যায় যে কেউ একজন হঠাৎ করে একটা জার্নালিস্ট বা মিডিয়া দিয়ে বনে যাচ্ছে, সেইটা থেকে প্রচুর যার জন্য ফেক খবর বা হয়তো ইট ইজ নট জাস্টিফাইড যেভাবে খবরটা প্রেজেন্টেড হচ্ছে, এইগুলোকে আটকানোর ক্ষেত্রেও কিন্তু এআই একটা ভূমিকা নিতে পারে। মানে ইন কেস অফ ফেক ডিটেকশন আমি এটা বার করছি, সেখানে একটা চেকস অ্যান্ড ব্যালেন্সও এনে দিতে পারে মিডিয়া। তো এইগুলো কীভাবে করবেন যাতে কিন্তু এটা আমাদেরও লক্ষ্য যে আপনারা শুধু মিডিয়াতে চাকরি না করে মিডিয়া এন্টারপ্রেনার হন, অর্থাৎ আমরা মিডিয়া প্রাণার তৈরি করতে চাইছি। আপনি হন 100 বার হন, যেটাও বললো যে ওয়ান ম্যান আর্মি হতে পারে, একজনই একটা অর্গানাইজেশন করতে পারে, কি দুজন মিলে করতে পারে, কিন্তু প্রপারলি জেনে হোক, সেই জানাটারই কিন্তু দিশা দেওয়ার জন্য এই কোর্সটা আমরা চালু করতে চলেছি। আপনারা লক্ষ্য রাখুন, আমরা আরও ধীরে ডিটেলস আরও বলবো যে কিভাবে এটা হবে, কবে থেকে শুরু হবে এবং কি কি তার উপযোগিতা। শুধু এই মুহূর্তে আমি একটু তোমার কাছে আরেকটু জানতে চাইবো, যেহেতু প্রসঙ্গটা উঠলই, যে মিডিয়ার ক্ষেত্রেও কিন্তু অনেক সময় মনে করা হচ্ছে যে ওটাও একটা ক্রিয়েটিভ ফিল্ড। তো সেক্ষেত্রে বিশেষ করে যেগুলো একটু ফিচার বা জার্নালিজমের পার্লান্সে যাকে বলে সফট ফিচার, এইগুলো লেখার ক্ষেত্রে বা এইগুলো নিয়ে কিছু করার ক্ষেত্রে সেগুলোতেও এআই একটা পজিটিভ রোল প্লে করবে কি না? দেখুন, আমার মনে হয়, যেটা আমি আগেও বললাম, হিউম্যান পার্সপেক্টিভটাকে এআই তো রিপ্লেস করতে পারে না। আমার পার্সপেক্টিভ বা আপনার পার্সপেক্টিভ, দুজনের পার্সপেক্টিভটা আলাদা, সেটা রিপ্লেস করা উচিতও না। আমার একটা ডিস্টিংক্ট ভয়েস আছে, আমি একটা ডিস্টিংক্টভাবে পৃথিবীটাকে দেখছি। তো যেখানে একজন সিনিয়র জার্নালিস্ট একটা রিপোর্টিং করছেন বা উনি কোয়েশ্চেন করছেন, বিট পলিটিশিয়ান, বিট পাবলিক ফিগার, তাদেরকে হার্ড ফ্যাক্টস যেখানে জিজ্ঞেস করছেন, সেভাবে তিনি ইন্টারভিউ করছেন, তার পার্সপেক্টিভ শেয়ার করছেন। সেই জায়গাতে আমার মনে হয় না এআইয়ের জায়গা আছে, সেখানে তার পার্সপেক্টিভটা ডেফিনেটলি আগে থাকবে। কিন্তু আমি যখন ওটাকে পাবলিশ করবো, আমি একটা প্রুফ চেক করাবো বা করবো, যেটা আমার নিজের আধ ঘন্টা লাগতো, আমার হয়তো এআই প্রুফ চেক করে কিছু জায়গাটাতে ও ওটাকে হেল্প করে দিত। সেকেন্ড, আমি আরেকটা জিনিস বলি,
আমি নিজে সেটা করেছি। আমি আমার লেখা অনেক আর্টিকেলস এআইতে আপলোড করেছি। আমি যখন এখন বলি যে আমাকে একটা এইটার উপরে আমার একটা পার্সপেক্টিভ, আমি বলি যে আমার টোনটা ফলো করো, কি আমার এটা ফলো করো। ও একটা দেয়, সেটাকে আমি এক্সটেন্ড করি, বা আমি ওকে যখন কোনো একটা আর্টিকেল দিয়ে বলি যে এটাকে আমি একটু রিফাইন করে দাও, কিন্তু মেক শিওর যে আমার টোন, আমার ভয়েসটা মেনটেন হচ্ছে। তো আমার পার্সপেক্টিভটা থাকলো, আমার টোন অফ ভয়েসে থাকলো, কিন্তু এআই হয়তো কোথাও স্লাইটলি গ্রামার, কোথাও স্লাইটলি ইংলিশটাকে ইমপ্রুভ করে দিল। সেই জায়গাতে তো সফট ফিচারটা ডেফিনেটলি মানুষই আনবে, বা পার্সপেক্টিভটা মানুষ আনবে। এআই অ্যাক্টস অ্যাজ ইয়োর এডিটর, বা এআই অ্যাক্টস অ্যাজ ইয়োর রিভিউয়ার। But editor, I'm saying in the literal sense. I'm not saying in the story selection. AI acts as a proof checker for that story. Brush up করা বা brush up করা, ফাইন টিউনিং করে দিল। ফাইন টিউনিংটা করে দিল। এটা একদম ঠিক জায়গায় গিয়ে ব্যাং অন। রিসেন্টলি আবার একটা উদাহরণ দিয়ে বলি, কিছুদিন আগে আমারই পরিচিত তো ওর কোনো একটা জায়গায় খুব সম্ভবত কিছু অ্যাপ্লাই করার বা কোনো পজিশনের জন্য, তো ও কোনোভাবে একটা খবর পেয়েছিল এটার জন্য যা যা রিকোয়ারমেন্ট, তার মধ্যে একটা মিনিমাম বোধ হয় 3টে বইয়ের অথার, এই আরও কিছু কিছু সব ছিল, এরকম হলে সুবিধা কিছু একাডেমিক। তো আমার সঙ্গে আলোচনা করতে করতে এইরকম বিষয়ের ওপর একটা বই হলে কেন হয় না, ভালো খুব। তো আমি এক্সপেক্ট করছিলাম যে টাইম নেবে এরকম একটা বিষয় নিয়ে, ইউ উইল বিলিভ যেটা নেক্সট ডে ও আমাকে বইটা পাঠিয়ে দিল সেই বিষয়টার ওপর। তাহলে ওটা কী করে ম্যাজিক্যালি কী করে হলো, তো সে কিন্তু স্বীকার করলো যে এআই দিয়ে করেছি, কিন্তু বললো যে তুমি কিন্তু ধরতে পারবে না। তাহলে কী করে বলো, আমি আমার পুরনো 5-6টা আর্টিকেল ওকে ফিট করেছিলাম, যেটা তুমি বললে যে ইউজ মাই টোন, ও কিন্তু পুরনো ইয়েও দিয়ে দেওয়া যায় যে এইগুলোকে ফলো করো, এই আমার বেসিক স্টাইলিং অ্যান্ড ইমপ্রুভ ইট। এবং সেটা কীভাবে সেটাও বলে দিয়েছে, এটা এলিগেন্ট স্টাইল, ক্লাসিক স্টাইল, এরকম নাকি কিছু ক্যাজুয়াল। এবং তার সঙ্গে বলেছে তারপরেও আমি লাস্টে বললাম একটা হিউম্যানাইজেশন করো, যাতে কখনোই মনে না হয় যেটা। তো এই হিউম্যানাইজেশন হলো, তারপর আমার স্টাইল হলো, মিলে ঝুলে আলটিমেট যে প্রোডাক্টটা দাঁড়ালো সেটা কিন্তু চট করে কেউ ধরতে পারবে না যেটা এআই জেনারেটেড না, একজন অ্যাকচুয়ালি সেটা লিখেছে। তো তার মানে এর একটা ইউটিলিটি ভীষণভাবে আছে। ওই সবই যে তুমি যদি জানো যে কীভাবে ব্যবহার করতে হয়। আমার অনেকদিন আগে মনে আছে আমাদের একজন এডিটর ছিলেন, খুব নাম করা অর্থনীতিবিদ, তো উনি কলকাতায় আসতেন স্বামীনাথন এর। তো তখন গুগলের প্রথম যুগে তো উনি সবাইকার সঙ্গে কথা বলতেন কার কি দিয়ে। তো এসে বললেন যে তোমরা সবাই নিশ্চয়ই মাস্ট হ্যাভ হার্ড অফ গুগল, কিরম কার কি বলো, হোয়াট ইজ ইউর টেক, বা এসে কী হতে হতে যাচ্ছে। তো আমাদের মধ্যেই আমাদের এক সহকর্মী মহিলা, সে বলেছিল যে गूगल जो है ना, गूगल सबसे बड़ा पावरफुल सर्च इंजिन है। उन्हें चुप করেছিলেন এদিক ওদিক থেকে, লাস্টে বললেন ইয়েস ইউ আর রাইট, it is a powerful search engine, probably the most powerful at that point of time, but only if you know how to search. So how to search is going to be very important, যেটা AI এর ক্ষেত্রে how to prompt এইটা কিন্তু খুব জরুরি, না হলে বোধহয় কোথাও না কোথাও একটা ইয়ে থেকে যাবে। উইল the output depends on the input. তো আমি আর জ্যোতির্ময় আমার হাজব্যান্ড আর স্কটলের কো-ফাউন্ডার, আমাদেরকে অনেক জায়গাতে স্পিচ বা লেকচার্স আগে যেটাতে অনেক জায়গায় আমরা না বলতাম কারণ সময় নিয়ে প্রিপেয়ার করার, এখন আমরা দেখি যে এআই কিন্তু আমাদেরকে হেল্প করতে প্রিপেয়ার করতে, নোটসটা বানিয়ে দিচ্ছে, ডেকটা বানিয়ে দিচ্ছে। নলেজটা কি আমাদের চলে গেছে? নলেজটা কিন্তু আমরাই ফিটেন করছি, আমাদেরই আর্টিকেলস, আমাদেরই যা রিসার্চ বেস আছে। দেখুন আমার যেটা মানে এআই এর যেটা খুব ইম্পর্টেন্ট জিনিস, নলেজ গ্রাফটা যদি শ্যালো হয় আপনার কিন্তু আউটপুটটাও শ্যালো হবে। নলেজ গ্রাফটা আমাদের ডিপ, অনেক দিনের নলেজ গ্রাফটা তো হয়েছে, এবার সেটাকে অ্যাডাপ্ট করছি। সেই নলেজ গ্রাফটাকে ফিড করে যখন আমরা বলছি যে আমাদের একটা স্পিচ আছে, আমাদের ভয়েসে একটা স্পিচ করে দাও, কি আমি এই টপিকের উপর ডেক দেখাও, এটা আমার আগের রিসার্চ আছে, এটা আমার পেপার আছে, আমি এই জিনিসগুলো জানি, এটা নিয়ে ওই নলেজ গ্রাফটাকে আমরা খুব কনসিস্টেন্টলি মেনটেন করে যাচ্ছি। সেই নলেজ গ্রাফটা ইনপুট করে কিন্তু আমার সেই লেকচারটা বা যেটা আপনি বললেন একটা বই বা একটা আর্টিকেল খুব সহজে বেরিয়ে আসছে। কিন্তু ওই একটা বেসিক লেভেল অফ হিউম্যান ইন্টেলিজেন্স দরকার, না হলে ওটা করা যাবে না। ওই নলেজ গ্রাফটা খুব ইম্পর্টেন্ট। দেখুন আমি যদি প্লাস ক্ল্যারিটি অফ থটস, মানে আমি কি চাইছি। হ্যাঁ, আমি একটা খালি এখানে কথা অ্যাড করব, মানে আমাদের যখন এটা মনে হয় অনেক সময় হয়তো মনে হয় যে এআই এতটা সহজ করে দিয়েছে,
তো আই ক্যান ডু, মানে থিওরিটিক্যালি আমি কিন্তু নিউটনের রিসার্চ, আমি কিছু না জেনে উইদাউট আ সায়েন্স ব্যাকগ্রাউন্ডও কিন্তু আমি নিউটনের রিসার্চ ইয়ে করে একটা বিশাল একটা আর্টিকেল লিখে দিতে পারি। দুটো প্রবলেম, একটা হচ্ছে ওখানে যদি না আমার কিছু অরিজিনাল ভয়েস চাই, অথেন্টিসিটিটা আসবে না, ওটা বোঝাই যাবে যে ইটস নট, ওখানে কোনো আমার অরিজিনাল ভয়েস নেই। অ্যান্ড আ ক্রিটিক্যাল রিভিউয়ার ক্যান অলওয়েজ ফাইন্ড আউট। সেকেন্ড হচ্ছে যে যখন আমাকে অ্যাকচুয়ালি গিয়ে কোথাও কথা বলতে হচ্ছে, আপনি যে সবসময় এআই আপনাকে রিপ্রেজেন্ট করতে পারবে না, বা অ্যাকচুয়ালি গিয়ে আমায় কাজ করতে হচ্ছে, সেখানে কিন্তু আই গেট কট আউট। এটা একটা গুগলে একটা খুব ইন্টারেস্টিং জিনিস হয়েছে, সুন্দর পিচাই বলেছে যে গুগল একটা অফলাইন রাউন্ড থাকতেই হবে, আগে পুরো অনলাইন হায়ারিং হচ্ছিল, কারণ অনলাইনে অনেক সময় এআই এর হেল্প নিয়ে ক্যান্ডিডেটসরা পার হয়ে যেতে পারবে, যখন when they will actually go and try to apply on the job without the knowledge base, they will get caught out. তাই জন্য আই ডোন্ট থিঙ্ক এআই ইজ আ শর্টকাট। আপনার নলেজটা আছে, আপনার থিঙ্কিংটা আছে, আপনার ক্ল্যারিটি অফ থট যেটা বললেন আপনার আছে, এআই আমাকে এনহ্যান্স করছে, কিন্তু এআই দিয়ে যদি মিসরিপ্রেজেন্ট করি, সেটা কিন্তু সুনার অর লেটার উইল নট হেল্প মি সাস্টেন। এই যে আমরা আজকে যে কথা বলছি বা আড্ডাটা দিচ্ছি, এটা সুন্দর ক্যাফেতে বা রেস্টুরেন্টে বসে এই যে খাচ্ছি, অনেকে এখন বলছেন এই যে এটাকেও ভাস্টলি ইমপ্রুভ করা যায়, মানে প্রবাবলি যে আমার এখানে এই যে ক্লায়েন্টেল, তাদের প্রেফারেন্স, এইগুলো প্রম করে একটু ক্যালোরি নিলাম, যে এই ধরনের ক্লায়েন্টেল আছে তারা কী রেসিপি নিতে পারে, আমরা যেটা খাচ্ছি তার রেসিপিটাকেই কিন্তু অনেকখানি ইমপ্রুভ করে। সো ইভেনচুয়ালি তো মনে হচ্ছে এর যে পজিটিভ সাইডটা সেগুলো অনেক, কিন্তু রাইডারটা হচ্ছে যে ইউজ ইট রেসপন্সিবলি। আর মানে ডোন্ট টেক এআই অ্যাজ জাস্ট দ্য গসপেল ট্রুথ, নিজের ক্রিটিক্যাল থিঙ্কিংটাকে সাসপেন্ড করবেন না। একটা ইন্টারেস্টিং কথা বিল গেটস বলেছেন যে সুনার এআই উইল ডু অল দ্য জবস, হিউম্যানস উইল গো ব্যাক টু ফার্মিং। আমি এটাকে ক্রিটিক করছি না, অবভিয়াসলি অনেক বড় বড় লোক এই কথা বলেছেন, তবে হ্যাঁ আমাদের কিছু মানে আমার মনে হয় এটাকে আমাদের লিটারেলি না নিয়ে আমাদেরকে একটু ফিলোসফিক্যালি নেওয়া উচিত। আমাদের ফান্ডামেন্টাল স্কিলস যেগুলো হিউম্যানস, কমিউনিকেশন, লজিক, ক্রিয়েটিভিটি, হিউম্যান ইন্টারাকশন, এইগুলোকে যদি আমরা আরেকটু প্র্যাকটিস করি না, যেগুলো আমরা অনেকটাই সাসপেন্ড করে দিচ্ছি না, এই জায়গায় এইটা যদি আমরা করি, তাহলে আমাদের কিন্তু রেলেভেন্সটা অ্যাজ হিউম্যানস ডেফিনেটলি থেকে যাবে। when you say farming, it's not literally farming, it's more like যে আমাদের রুটসে যেটা কানেক্ট করে যে স্কিলসগুলো, সেইগুলো যেন আমরা না ভুলি, সেইগুলোকে যেন আমরা আরও বেশি মন করি। ইয়ে দেখতে ফেস ভ্যালুতে নিলে ফার্মিংয়ের ক্ষেত্রেও কিন্তু এআই এর অ্যাপ্লিকেশন এবং অ্যাডাপশন খুব ভীষণভাবে বাড়ছে, খুবই ভীষণভাবে। এগ্রিটেক কিছু কোম্পানিতে, আমি গোয়া এঞ্জেলসের পার্টনার, ওরা এগ্রিটেকের কিছু কোম্পানিতে ইনভেস্টেড, ডি হার্ট ফর এক্সাম্পল সেখানে বোর্ডে আছে গোয়া এঞ্জেলস। তো এইসব দিক এরা টেকনোলজিটা নিয়ে আসছে, যে প্রেডিক্ট করা, ওয়েদার প্রেডিকশন, ক্রপ সাইকেলটাকে, মানে কি ফার্মিং করলে কখন হবে, বাট ফার্মারদের হাতে ইন্টেলিজেন্সটা তুলে দেবো। এআই হয়তো মাটি কাটছে না, কিন্তু এআই ফার্মারের হাতে ওই ইন্টেলিজেন্সটা তুলে দিচ্ছে, যাতে সে আরও বেটার আউটপুট পেতে পারে তার এফার্টটা দিয়ে। তো আমি যারা ডেমোক্রেটাইজেশন উইথ এআই বলছিলাম, এই ডেমোক্রেটাইজেশনটা মানে ইন্ডিয়ার ইউজ কেসগুলো কিন্তু হয়তো একটা আমেরিকার থেকে আলাদা। আমাদের মোর ফান্ডামেন্টাল প্রবলেম তো রুটি কাপড়া মশান এখনও সলভ হয়নি, সেখানে মানে কিছু ডিসকাশন হয়ে থাকে নীতি আয়োগের সাথে, আমি ওদের মেন্টারেতেও আছি, যে কীভাবে এআইটা ইউজ করে গ্রাউন্ড লেভেলে প্রবলেমগুলোকেও সলভ করা যায়। এই যে ফার্ম প্রোডাক্টিভিটি বাড়ানো, সো দ্যাট মানে দ্যার ইজ মোর গ্রেনস ফর টু ফিড এভরি ওয়ান। ম্যানুফ্যাকচারিংয়ে এআই নিয়ে এসে কী করে ম্যানুফ্যাকচারিংটাকে আরও অ্যাক্সেলারেট করা যায়, এই প্রবলেমসগুলো ইন্ডিয়াতে যদি আরও বেশি স্টার্ট আপ সলভ করে, বা আরও বেশি কোম্পানিজ বা আরও গভর্নমেন্টও এগিয়ে আসে এগুলো সলভ করতে, তাহলে অ্যাজ আ কান্ট্রি কিন্তু আমরা এআইয়ের অনেক বড় বেনিফিট পাবো। মানে নট জাস্ট দ্য বেনিফিট উই আর টকিং অ্যাবাউট, যেটা কর্পোরেট ওয়ার্ল্ড পাচ্ছে, বাট একটা মানে ব্রডার ইম্প্যাক্ট পাবো আমরা। অনেক কিছু আর কি জানলাম, শুনলাম, শিখলাম তোমার থেকে। আমি নিশ্চিতভাবে যারা শুনছেন এই অনুষ্ঠানটি, তারাও অনেক কিছু নতুন জানতে পারবেন। আমার শুনতে শুনতে এটা মনে হচ্ছিল তোমার প্রথম দীক্ষার একটা কথা নিয়ে, যে পঞ্চপাণ্ডব যখন যুদ্ধ শেষে ওই স্বর্গে যাচ্ছেন আর কি, সেই সময় যমরাজের দূত এসে যুধিষ্ঠিরকে জিজ্ঞেস করেছিল যে ধর্মরাজ, আপনি জীবনে একটাই ছোট্ট অপরাধ করেছেন, কিন্তু হিসেবে আপনার ওটা একটা অপরাধ, সেই জন্য কিছুক্ষণের জন্য হলেও আপনাকে নরকবাস করতে হবে, কিন্তু যেহেতু আপনার ছোট্টই, আপনাকে এই অপশানটা দেওয়া হচ্ছে যে আপনি আগে স্বর্গে যাবেন না আগে নরকে যাবেন। তো যুধিষ্ঠির ইয়ে দিয়েছেন যে দেখুন,
স্বর্গটা যে একটা নিরবিচ্ছিন্ন আনন্দ উদযাপনের জায়গা, সেইটা আমি পরে যাবো, কারণ ওখানে কোনো আমি ছেদ চাই না। হ্যাঁ আগে ছোটটা বাজে সাইডটা কাটিয়ে তারপর ওখানে যাই। তো তুমি শুরু করেছিলে আশঙ্কার দিক দিয়ে, এবং যেটা আমাদের ওভারকাম করতে হবে, তো এটাও সেরকম। যদি ওগুলো আমরা ওভারকাম করতে পারি, তাহলে ভবিষ্যৎ যেটা আসছে সেটাতে কিন্তু এখনো পর্যন্ত যা বোঝা যাচ্ছে পজিটিভ সাইডটাই বেশি। আমি নিশ্চিত আরও একদিন আমরা এই বিষয়টা নিয়ে বসবো, সেই দিন যেটা একেবারে শেষের দিকে, আজকে আমাদের সময় একদম শেষ, না হলে গ্রিন এআই এর একটা কথা উঠে আসছে, যে সাস্টেনেবল এআই, যেখানে এআই থেকে যে কার্বন ফুটপ্রিন্ট সেটাকে কমিয়ে করা যায়, ওইটা নিয়ে আমরা পরবর্তী এপিসোডে এটা নিয়ে আলোচনা করব। কিন্তু আজকে যে তুমি তোমার সময় দিয়েছো এবং এতক্ষণ আমাদের সময় দিয়ে পুরোটা ব্যাখ্যা করেছো ক্যান্ডিডলি এবং খুব লেম্যানস ল্যাঙ্গুয়েজে, তার জন্য অসংখ্য ধন্যবাদ। শুধু আমি বলবো যে আপনারা একটু লক্ষ্য রাখুন, আমরাও চেষ্টা করবো আপনাদের কাছে পৌঁছতে, যেটা আমরা ওই বললাম স্পটল এআই এর সঙ্গে আমাদের যে হেডলাইন্স কলকাতা গোষ্ঠী, প্রাকৃতম মিডিয়া নামের মধ্যেও কিন্তু একটা ন্যাচারাল ইয়ের কথা বলা আছে। আমরা যেটা যৌথিতে করবো যে এআই ইন মিডিয়া, সেইটার দিকে কিন্তু বিশেষ করে যারা আপনারা সাংবাদিকতা আগ্রহী। আর একটা কথা আমি বারবার বলি, সাংবাদিকতাটা মানে এখন শুধু আর খবর নয়, মানে ধরুন আপনি ইফ ইউ ওয়ান্ট, আপনি একটা চ্যানেল ক্রিয়েট করতে পারেন যেটা ডাক্তারদের জন্য খুব ইউটিলি, যেটা ফার্মাসিউটিক্যালসের, এই যে ডোমেন অনুযায়ী আলাদা আলাদা করা, সেটার জন্য কিন্তু এআই উইল প্লে এ ক্রুশিয়াল রিসার্চ। তো সেইগুলোর ওই পজিটিভ সাইডগুলোর দিকেই আমরা লক্ষ্য রেখে এগিয়ে যাব। তোমাকে অনেক অনেক ধন্যবাদ আজকে আমাদের সঙ্গে। ঠিক আছে, নমস্কার। আমারও খুব ভালো লাগলো কথা বলে। আর ঋতিকদা যেমন বললেন, আমাদের ট্রেনিংটা খুব তাড়াতাড়ি আসছে। যদি আমরা, যেটা আমি বললাম, যদি সঠিকভাবে ট্রেন হওয়া যায়, সঠিকভাবে এআইকে ব্যবহার করতে আমরা শিখি, তাহলে কিন্তু আমরা এই এআই রেসের পিছনে থেকে যাব না। ঠিক, মানে পদক্ষেপগুলো ফেলতে পারলে এগিয়ে যাওয়াটা কেউ আটকাতে পারবে না। একদম। অন দ্যাট পজিটিভ নোট আজকের এই আড্ডাটা শেষ করছি। যেটা বলে রাখলাম যে ওই শেষ নাই আর শেষ কথা কে বলবে, পরবর্তী দিন আমরা আবার আলোচনা দিতে বসবো গ্রিন এআই নিয়ে। হয়তো এখন এটা ভাবছি, কিন্তু এত তাড়াতাড়ি এখন এগোচ্ছে, মেবি বাই দ্য টাইম আমরা এটা আড্ডাটা দেবো, তখন অন্য একটা কোনো আরও টপিক্যাল বিষয় এসেছে, সেটা ঠিকই। তো সেই দিকেই আমরা তাকিয়ে থাকবো। Ma, there's this new Bengali matrimonial website, BABandhan.in. It's safe, verified, and just for us. Really? देर न करें, आज ही रजिस्टर करें। আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা, ঠিক তোমারই মতো। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, উদয়পুর, ধর্মনগর, কলকাতা।